তো আমরা চলে আসলাম দ্য লাস্ট টাইপ অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইপ অফ সরলরেখা। ঠিক আছে, এর মাধ্যমে আমরা সরলরেখার এমসিকিউর ইতি টানবো। আমি মনে করি তুমি যদি ভিডিও ডিউরেশন যতই হোক শেষ পর্যন্ত ফার্স্ট টু লাস্ট মনোযোগ সহকারে দেখো, তোমার কোনো এমসিকিউতে প্রবলেম হওয়ার কথা না। আমি চ্যালেঞ্জ দিলাম, প্রবলেম হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ। তো লাস্ট টাইপ অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইপ, তো এই টাইপটা খুবই ইম্পর্ট্যান্ট। তো তোমারে বলবো যে কে এর কোন মানের জন্য লম্ব হবে। তো আমরা জানি যে লম্ব হয় কোন শর্তে, ঢাল দৈর্ঘ্য গুণফল -1 হইলে লম্ব হয়। এখন এটা আমরা একটা শর্টকাট জানবো। তো যদি বলে যে ঢাল দ্বয় কি বলি, যদি বলে যে দুইটা সরল রেখা লম্ব হবে, ঠিক আছে, তো দুইটা সরল রেখা লম্ব হওয়ার যে শর্ত সেটা হচ্ছে যে তোমার A1 A2 প্লাস B1 B2 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো দুইটা সরল রেখা লম্ব হওয়ার শর্ত হচ্ছে এটা, A1 A2 প্লাস B1 B2 ইজ ইকুয়ালস টু 0। তো এখানে A1 A2টা কি, A1টা হচ্ছে যে তোমার প্রথমটার এক্সের সহগ, আর এটা হচ্ছে তোমার দ্বিতীয়টার এক্সের সহগ, আর এটা হচ্ছে তৃতীয়টার, আর B1টা কি, প্রথমটার এক্সের সহগ, কি বলি প্রথমটার ওয়ের সহগ, আর এই B2টা হচ্ছে দ্বিতীয়টার ওয়ের সহগ। এখন যে বোঝা গেছে। তো এই টেকনিকটা আমরা এখন অ্যাপ্লাই করব। আমি ব্যাখ্যা দেখাইতে পারতাম, বাট ব্যাখ্যা দেখাবো না, তোমরা ইউজ করো, ঠিক আছে। তো বোঝার দরকার নাই। তো 2 × 3 প্লাস এখানে B1 এর মান কত, -1। B1 মানে কি তোমার ওয়ের সহগ, B1 মানে কি ওয়ের সহগ, তাহলে ওয়ের সহগ কত, -1 ইন্টু এখানে ওয়ের সহগটা কত, B2। এখানে দ্বিতীয় সমীকরণে ওয়ের সহগটা কত, কে, এটা কিন্তু কে ভাইয়া, কে ইজ ইকুয়ালস টু 0। তাহলে তোমার কে এর ভ্যালুটা কত হয়, কে এর ভ্যালু হয় তোমার 6। তাহলে আমাদের অ্যান্সার কত, 6। এটা অনেক ইম্পর্টেন্ট, এটার থেকে পরীক্ষা আইব আমি মনে করি। তারপর কি বলছে যে এর মান কত হলে সমান্তরাল হবে। তো সমান্তরাল হওয়ার, হ্যাঁ, ঢালদ্বয় তোমার দুইটা সরল রেখা তখনই তোমার সমান্তরাল হবে। তো তোমার ঢালদ্বয় পরস্পর সমান, তো A1 বাই তো তোমরা একটা জিনিস মনে রাখবা যে দুইটা সরল রেখা তখনই সমান্তরাল হবে, ঠিক আছে, যখন কিনা তোমার A1 B2 আর A2 B1 এই দুটা ইকুয়াল হয়। দ্বারা একটু আমি ঠিক মনে নেই, তাও দ্বারা মাইনাস এক্সের সহগ, দ্বারা একটু আমি তোমাদের সূত্রটা ডিরাইভ করে বাই করি। কত একটু A1 B1 সরি A1 B1 হবে, A1 B1 ইজ ইকুয়ালস টু A2 B2। ঠিক আছে, সহগ বাই সহগ, না A1 B2 সরি A1 B2 তোমার দুইটা সরল রেখা তখনই হবে সমান্তরাল হবে। তারা ওইটা আমি একটু ফ্রেশভাবে লিখি, আর তোমার বুঝবা না। দুইটা সরল রেখা তখনই লম্ব হবে যখন কিনা তোমার A1 B2 আর A2 B1 সমান হয়। অর্থাৎ দুইটা সরল রেখা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে কি, তোমার A1 B2 আর A2 B1 সমান হবে। এখন A1 আর B1 কি, B2 কি, এগুলি কিন্তু আমি বলছি আগেই, তারপরেও লেখা দিই, হ্যাঁ, কষ্ট করে। এটা A1, এটা B1। A1 কি, এক্সের সহগ, প্রথমটার এক্সের সহগ। B1 কি, প্রথমটার ওয়াইয়ের সহগ। A2 কি, প্রথমটার দ্বিতীয়টার এক্সের সহগ। B2 কি, দ্বিতীয়টার ওয়াইয়ের সহগ। এটা হচ্ছে A2, হচ্ছে কি B2। এখন আমরা মানটা বসাই। তো A1 B2 সাবধান, A1 B2, তো 3 × B2 কত, -A। A1 B2 সমান কত, A2 B1, A2 কত রে 1, আর B1 কত 5। তাহলে তোমার -5/3
তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। আই হোপ যে বুঝছো। ঠিক আছে, একটু জুম করে দেখালো লাগলে শর্টকাটটা এখানে কী লিখছি তোমার, এখানে আবার একটু দেখাই ভালো মতো। প্রথমটা এই শর্তটা হচ্ছে যে তোমার দুইটা সরলরেখা লম্ব হওয়ার শর্ত, আর এই শর্তটা হচ্ছে যে তোমার দুইটা সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত। ঠিক আছে, এই শর্তটা অবশ্যই মুখস্থ রাখবা, ঠাড়া মুখস্থ ঠোঁটের গোড়ায়। তো এটার অ্যান্সার কত তোমার 5/3 -5/3। এখন আমরা আরেকটা প্রশ্ন সলভ করব। ঠিক আছে, তো এই প্রশ্নটা ডিইউতে আসা। ঠিক আছে, ডিইউতে আসা প্রশ্ন খুবই সহজ একটা প্রশ্ন। ঠিক আছে, তো এই প্রশ্নটাকে প্রথমত নর্মাল পোলাপান যেভাবে সলভ করব, ঠিক আছে, অর্ডিনারি ছাত্ররা যেন সলভ করে, ঠিক আছে, তাহলে সেই পদ্ধতিটা হচ্ছে যে তোমার মানে খুবই ওয়ার্ড পদ্ধতি। তারা কি করব, এক্স আর ওয়াইয়ের মানটা বের করব। ঠিক আছে, কষ্ট করে যোগ বিয়োগ করে তারা এক্স আর ওয়াইয়ের মানটা বের করব। বাট আমরা একটা চালাকি করব এখানে। ঠিক আছে, আমি যদি থাকতাম এজ এ স্টুডেন্ট, আমি চালাকিটা ইউজ করতাম। তো চালাকিটা কি, আমি এখন মনে মনে ধরবো যে এখানে আমি যদি এক্সের ভ্যালু তোমার 1 ধরি আর ওয়াইয়ের ভ্যালু যদি 2 ধরি, তাহলে 1 আর 2 মিলা 3 হইতেছে। এখানে আবার সেম কাজ, এখানে যদি আমরা সেম কাজটা করি তাহলে কি হয়, এখানে তোমার 2 বসাইলাম আর এখানে 1 বসাইলাম। দেখো তো ভাই, 2 এর থেকে 1 বাদ দিলে কি তোমার 1 হচ্ছে না? এখানে যদি আমি 2 ধরি ওয়াইকে আর এখানে যদি 1 ধরি, তাহলে কি তাহলে 2 - 1 সমান কি 1 হচ্ছে তোমার। তাহলে আমরা কিন্তু বুঝা ফেলছি। ঠিক আছে, এমনিই মানে মূলত আমি এমসিকিউগুলি অ্যাপ্রোচ করি, হ্যাঁ, যে আমি কিন্তু বুঝা ফেললাম চালাকি করে। এটা হচ্ছে একটা চালাকি পদ্ধতি। ঠিক আছে, তো এক্স ইজ ইকুয়ালস টু আমি বুঝা গেলাম যে এক্স ইজ ইকুয়ালস টু 1 আর ওয়াই ভ্যালু কত 2। এখন বলছে যে এক্স অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ। আমরা জানি এক্স অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ কি, ওয়াই ইজ ইকুয়ালস টু বি। তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু বি, এই যে, তাহলে কিন্তু দিস ইজ দ্য অ্যান্সার। আই হোপ যে বুঝছো। এবার আমরা আরেকটা প্রশ্ন সমাধান করব, খুবই মজাদার একটা প্রশ্ন, জাস্টে আসা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মনে হয়, মেবি জানি না, এরকম একটা কিছু। হ্যাঁ, তোমরা বলছে যে 4টার সময় ঘড়ির মিনিটের কাঁটা আর ঘন্টার অন্তর্গত, সরি কী বলছে, 4টার সময় ঘড়ির ঘন্টার কাঁটার সমীকরণ কী হবে। এটা আমি যখন প্রথম করতে গেছি আমার নিজের মাথাটা লেগে গেছে, তারপর ভাইবা অনেকক্ষণ করে পারছিলাম, 30 সেকেন্ডের মতো ভাবছি, তারপর পারছিলাম। যাই হোক, 4টার সময় ঘড়ির ঘন্টার কাঁটার সমীকরণ কী হবে। তো এটা হচ্ছে মূলত এভাবে হবে, ওয়াই ইজ ইকুয়ালস টু তোমার mx প্লাস সি, ওয়াই ইজ ইকুয়ালস টু mx। কারণ তোমার ঘড়িটা যখন থাকে, ঘড়িটা কিন্তু মূলত বৃত্তাকার পথে ঘোরে, তো ঘড়িটা মূলত এমনি এরকমই থাকে। হ্যাঁ, তো ঘড়ির সেন্টার কিন্তু 0,0-তে থাকে। তাহলে বলা যায় যে ঘড়ির ঘন্টার কাঁটাটা কিন্তু সেন্টারে থাকে ভাই। তাহলে ঘড়ির ঘন্টার কাঁটার যে ঘড়ির ঘন্টার কাঁটার যে সেন্টারটা কি 0,0। তো ঘড়ির ঘন্টার কাঁটা কিন্তু একটা সরল রেখা ভাই, ঘড়ির ঘন্টার কাঁটা একটা সরল রেখা, এবং এই সরল রেখাটা কী সরল রেখা ভাই, মূলবিন্দুগামী সরল রেখা, y সমান mx। এখন আমার কি বলছে 4টার সময়, তো 4টার সময় মেবি এরকম থাকে। হ্যাঁ, তো এখানে ধরো 4 আছে আর এখানে কি 12। তো এখন আমরা যদি একটু এর মধ্যবর্তী কোণটা বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। এখন আমরা একটা টেকনিক ইউজ করব, তো এই টেকনিকটা আমাদের ক্লাস 9-10ও ছিল। আর সেটা কি জানো, তো টেকনিকটা হচ্ছে যে তোমার দ্বারা একটু মনে করি ভাই, হ্যাঁ, ঘড়ির কাঁটার, ঘড়ির মিনিটের ও ঘন্টার কাঁটার অন্তর্গত কোণ, মানে তো যে ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী অন্তর্গত কোণটা নির্ণয়ের একটা টেকনিক। ঠিক আছে, তোমার এরকম প্রশ্ন কিন্তু অহরহ আসতো যে 7:30-এর সময় ঘড়ির কাঁটা মিনিটের অন্তর্গত কোণ কত। তো এখানে এই টেকনিকটা ইউজ হইব। টেকনিকটা কি, যে ঘড়ির কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী অন্তর্গত কোণ, তো এর একটা টেকনিক আছে। তো এর টেকনিকটা হইতেছে যে থিটা ইজ ইকুয়ালস টু তোমার 11m - 60h ডিভাইডেড বাই 2 মডুলাস ডিগ্রি। তাহলে এখানে মিনিট কি আছে, 4টার সময় কি মিনিট থাকে, 4টার সময় মিনিট, m হচ্ছে মিনিট, h হচ্ছে আওয়ার। তাহলে 11 ইন্টু কি 0, 60 ইন্টু 4 ডিভাইডেড বাই 2, হিসাব করো। তো তোমার এখানে অ্যাঙ্গেল 120 ডিগ্রি হয়। আর এখানে কিন্তু একটা শর্ত আছে, যদি 180 ডিগ্রি থেকে অ্যাঙ্গেলটা বেশি হয়, যদি তোমার কোণের মানটা 180 ডিগ্রি অপেক্ষা বেশি হয়, তাহলে কিন্তু 360 ডিগ্রি থেকে মাইনাস দিতে হয় ঘড়ির কাঁটার মিনিটের অন্তর্গত কোণ বের করার ক্ষেত্রে। কিন্তু যেহেতু এখানে মানটা কি লেস দেন 180, তাহলে কোনো প্যারা নাই, এটাই হচ্ছে আমার অরিজিনাল কোণ।
তাহলে কিন্তু আমি পেয়ে গেলাম যে কি তোমার থিটাটা পেয়ে গেলাম। এখন আমরা কি বলতে পারি, ওয়াই ইজ ইকুয়ালস টু ট্যান থিটা এক্স। তো ওয়াই ইজ ইকুয়ালস টু ট্যান 120 ডিগ্রি এক্স। তো ওয়াই ইজ ইকুয়ালস টু মেবি এটার মান -√3, দাঁড়াও একটু দেখি, ট্যান 120 ডিগ্রি -√3, তো -√3 এক্স, তাহলে √3 এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। ঠিক আছে, আয়ব যা বোঝা গেছে। তোমার ওয়াই সমান কি ট্যান থিটা, ট্যান থিটার মান বসাইলা, কাম শেষ। কারণ কি আমার লাগবে, কি ঢাল বের করার জন্য অ্যাঙ্গেলটা লাগবে। এই কারণে আমি ঘড়ির কাঁটা আর মিনিটের অন্তর্গত কোণটা বের করলাম। এই ঘড়ির কাঁটা আর মিনিটের অন্তর্গত কোণটা বের করার পরে কী করলাম, বের করার পরে বসায় দিলাম, এই যে সমীকরণ আয়সা বললো। খুবই মজার একটা প্রশ্ন ছিল। তো এইটাই ছিল ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক টেক দিও যদি মন চায়, আর অবশ্যই আমাদের সাথে থাকবে, এটাই আশা করছি। তো আসসালামু আলাইকুম।